নেট পরীক্ষা যারা দিয়েছি তারা কম বেশি সকলেই এই অভিজ্ঞতা অর্জন করেছি যে অনেক পড়েও অনেকে পাশ করতে পারে না, আবার কম পড়েও কিন্তু এক একজন পাশ করে ফেলে। এর কারণ কি বা এর রহস্যটা কি, এই বিষয়গুলো কতগুলো সাইকোলজির উপরে ডিপেন্ড করে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে পরীক্ষার হলে এই ভুলগুলো আর করা যাবে না, সেই কোন ভুলগুলো সেগুলো নিয়েই সতর্ক থাকবো। চলো দেখা যাক, আমি যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তার একটা কন্টেন্ট একটু দেখে নাও। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, এই পরীক্ষা আগত সেই কি কি বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত প্রি এক্সাম প্রিপারেশন, পরীক্ষার পূর্ব প্রস্তুতিগুলো কি আছে। ইন দ্য এক্সাম হল, এক্সাম হলে কি করা যাবে কি করা যাবে না। আফটার দ্য এক্সাম ফাইনাল মক টেস্ট, একটা তোমাদের জন্য মানে এই সতর্কতা মেনে তোমরা যাতে একটা পরীক্ষা টেস্ট দিয়ে যেতে পারো তার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি। সুতরাং প্রথমে আমি আলোচনা করব ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। আমি অনেক পরীক্ষার আগেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আর যেহেতু এই যে লাস্ট বারে কিছু মর্মান্তিক বা দুর্ঘটনা ঘটে গেছে প্রশ্নগুলোকে নিয়ে, সেই কারণে আরো বেশি সতর্ক থাকা দরকার, সেই কারণে আরো কিছু অ্যাডিশনাল থাকবে বিষয়গুলো। প্রথমত ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলোর মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে তোমরা ট্রান্সপারেন্ট ওয়াটার বটল নিতে পারবে, তোমার অ্যাডমিট কার্ড যেটা A4 সাইজ পেজে তোমাকে প্রিন্ট করতে হবে এবং যেখানে কিছু সই সাবুদের ব্যাপার আছে সেগুলোকে তোমাকে দেখতে হবে। অ্যাডিশনাল 2 পাসপোর্ট সাইজ ফটো, মানে যেটা তুমি ফর্ম ফিল আপের সময় দিয়েছো সেই রকমই 2টো পাসপোর্ট সাইজের ছবি তুমি নিয়ে যাবে। অরিজিনাল ভ্যালিড আইডি প্রুফ, এইটা দেখো ভ্যালিড আইডি প্রুফটা তোমাকে নিয়ে যেতে হবে। প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট, আধার কার্ড ইত্যাদি, তোমার আধার, এরকম ব্যাপারটা থাকবে। মনে রাখবে অন্য কোনো জিনিস তুমি মোবাইলে ছবি তুলে নিয়ে গেছো, স্ক্যান করে নিয়ে গেছো, অন্য কোনো মানে আইডি কার্ডের ক্ষেত্রে কিন্তু অ্যালাউ হবে না, সেটা কিন্তু খেয়াল রেখো। শুজ, ফুটওয়্যার উইথ থিক, মানে একেবারে মোটা যে জুতোর যে মোটা সোলগুলো হয় সেরকম জুতো পরে যাবে না। আবার এমন গার্মেন্টস তুমি পরে যাবে না যার বোতাম মোটা মোটা, আসলে সিসিটিভি এই ম্যাটেরিয়াল এই সমস্ত থাকার সম্ভাবনা থেকে এইগুলোকে ব্যান করা হয়েছে পরীক্ষার হলে। আচ্ছা, সেলফ ডিক্লারেশন যেটা আন্ডারটেকিং তোমাকে দিতে হবে। প্রথমত দেখো এখানে 3টে খোপ রয়েছে। প্রথমটাই তোমাকে দিতে হবে ক্যান্ডিডেটস ফটো, যেটা তুমি ওই এর সঙ্গে দিয়েছিলে, ফর্ম ফিল আপের সঙ্গে যে ফটোটা তুমি দিয়েছিলে সেই ফটোটা এখানে লাগাতে হবে। এগুলো পরীক্ষার আগেই, অর্থাৎ বাড়ি বসেই তুমি এগুলো করে নিয়ে যাবে। ক্যান্ডিডেটস লেফট হ্যান্ড থাম্ব দিতে হবে এখানে, বাড়ি বসেই এটা দিয়ে যাবে। এই জায়গাটা তুমি ফাঁকা রাখবে, এইখানে তোমাকে সিগনেচার করতে হবে, পরীক্ষার হলে বসেই তোমাকে সিগনেচার করতে হবে। সুতরাং এই 3টে জিনিস, অর্থাৎ এই দুটো তুমি বাড়ি বসে করছো আর এইটা পরীক্ষা হলে, এটা কিন্তু বাড়ি থেকে করছো না। নেক্সট দেখো ডিক্লারেশন নন আধার, দেখবে আর একটা ফর্ম অ্যাডমিট কার্ডের সঙ্গে থাকবে, সেটা নন আধার, অর্থাৎ এটা হচ্ছে যাদের আধার কার্ড নেই তারা একটা ডিক্লারেশন দেবে, সেই ফর্মটা এখানে দেওয়া, ঠিক আছে। ও এটা যাদের আধার কার্ড রয়েছে তাদের কোনো ব্যাপার নেই, তাদের এখানে নয়। আচ্ছা, এবার দেখো প্রি এক্সাম হল, অর্থাৎ পরীক্ষার পূর্বে কি প্রিপারেশনগুলো। দেখো এর মধ্যে অনেক কারণ, যারা আগে দেখে শুনে থাকবে এখানে। শারীরিক এবং মানসিকভাবে অবশ্যই সুস্থ থাকতে হবে, নির্দিষ্ট সময়ের আগে সেন্টারে পৌঁছানোটা খুব জরুরি। দেখো যে কোনো পরীক্ষা শুরু হওয়ার আধ ঘন্টা আগে পর্যন্ত তোমাকে পরীক্ষার হলে ঢুকতে পারে, কিন্তু তার আগে, অর্থাৎ 3টেই যদি পরীক্ষা হয় তোমাকে 2:30টার সময় গেট বন্ধ করে দেবে। তুমি কমপক্ষে অন্তত 45 থেকে 1 ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবে। হ্যাঁ, ওরা যেটা দাবি করে সেটা 2-2.5 ঘন্টা আগে পৌঁছানোর কথা বলে, অতটা না হলেও অন্তত 1-1.5 ঘন্টা আগে তুমি নির্দিষ্ট পরীক্ষা হলে পৌঁছাবে। এটা খুব জরুরি এই কারণেই যে যতক্ষণ তুমি পরীক্ষা হলে না পৌঁছবে মনের মধ্যে একটা তাড়া থেকে যাবে। ওখানে যাও, গিয়ে জল খাও, ফ্রেশ হও, হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে বসো ওখানে। আচ্ছা, প্যানিক না করা, কোনো বিষয়ে অতিরিক্ত প্যানিক করার দরকার নেই। এই যে পরীক্ষার আগে আমরা দেখি যে আমাদের গ্রুপগুলোর স্টুডেন্টরাও মানে নানান বিষয় নিয়ে প্যানিক করে, এটা জিজ্ঞাসা ওটা এটা সেটা, কোনো ব্যাপারই না, একটু সিম্পলভাবে জিনিসগুলোকে মেনটেন করলেই কিন্তু হয়ে যায়। প্যানিক কিন্তু এইটাই হচ্ছে মূল প্রবলেম, এইটাকে মাথায় রাখবে। প্যানিক কোনোভাবেই করা যাবে না, ব্রেনটাকে সুস্থ রাখতে হবে। আমি বারে বারে সতর্ক করেছি যে প্যানিক করা যাবে না, প্রয়োজনীয় জিনিসগুলো আগে থেকে গুছিয়ে রাখতে হবে। এই যে একটু আগেই আমি যেগুলো দেখালাম ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনের মধ্যে যে কোন কোন জিনিসগুলো তোমাকে সঙ্গে রাখতে হবে, এই জিনিসগুলো আগের দিন রাত্রে খুব ভালোভাবে গুছিয়ে রাখো, ঠিক আছে। প্যানিকটা নিয়ে আমি আরেকটু বলবো, পরে বলছি। আচ্ছা, এবার দেখো ইনফরমেশন ভুলে যাওয়া। আমাদের পরীক্ষার পূর্বে হয় কি, আমরা ইনফরমেশন ভুলে যাচ্ছি এটা মনে হয়। সুতরাং তুমি যা ইনফরমেশন হও ভুলে যাও, কোনো অসুবিধা নেই, ওটা তোমাকে নিয়ে তুমি ভাবতে যাবে না, অত বেশি ভাবতে যাবে না, নিজেকে এত রিভাইজ করার দরকার নেই। আসলে হয় কি, পরীক্ষার পর্বে আমরা চেষ্টা করে দেখি, মনে করার চেষ্টা করি আমার ওইটা মনে আছে কিনা, ওইটা মনে আছে কিনা। এর কারণে আমরা দেখি যে না, তো আমার মনে পড়ছে না। আসলে ব্রেনকে তুমি ওই সময় এতভাবে জোর দিচ্ছ যে হ্যাঁ মনে পড়, কিন্তু মনে তোমার পড়ে না, এই কারণেই মনেটা পড়ে না। এটা একটা সাইকোলজিক্যাল গেম। সুতরাং ইনফরমেশন তুমি ওই সময় মনে পড়ছে না ঠিকই, কিন্তু তোমার নির্দিষ্ট সময় মনে পড়ে যাবে। তোমার ওই সময় মনে না পড়ার কারণ তুমি ব্রেনকে অতিরিক্ত জোর দিচ্ছ এবং বলছো আমার ওইটাই মনে পড়তে হবে। এই যে ভয়টার জন্যই তোমার মনেটা পড়ছে না।
তার মানে এটা নয় তুমি ভুলে গেছো। তথ্য গোলমাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেহেতু অনেক বেশি ইনফরমেশন তোমার মাথায় রয়েছে। তুমি হলে যাবে যখন, তখন নির্দিষ্ট কয়েকটা ইনফরমেশন তোমাকে মনে রাখতে হবে, সেই ক্ষেত্রে তথ্য গোলমাল হয়ে যেতে পারে পরীক্ষার পূর্বে। সো এটাকে মাথায় নেওয়ার কোনো দরকার নেই, পরীক্ষার হলে গিয়ে নির্দিষ্ট জায়গায় দেখবে ঠিক হয়ে গেছে। নেট যদি না হয়, এই ভাবনা, নেট না হলে কি হবে, পরের বার আবার দেবে, অসুবিধা নেই। যদি তুমি এইটা ভেবে যাও যে নেট আমার পেতেই হবে, তখন কিন্তু না পাওয়ার সম্ভাবনাটা অনেক পার্সেন্ট বেড়ে যায়। মানে তুমি যদি ক্যাজুয়াল যাও যে হ্যাঁ হলো হলো, না হলো না হলো, এইটাতে তোমার যদি 80% চান্স থাকে নেট পাওয়ার, আর তুমি যদি এইটা ভেবে যাও নেট যদি না হয়, তোমার একেবারে চান্স হয়ে যায় 40% কাট আউট হয়ে যায়, শুধুমাত্র এই ভাবনার জন্য। প্রশ্ন যদি কঠিন আসে, কঠিন যদি আসে সবার জন্য কঠিন আসবে, তোমার একার জন্য কঠিন আসবে না। সেক্ষেত্রে কোনো, এই ধরো পেছনে যেটা ক্যান্সেল হলো সেই পরীক্ষাটাই যদি ক্যান্সেল যদি না হতো, তোমার ক্যান্সেল হলেও মানে ক্যান্সেল হয়েছে সবার জন্য হয়েছে, কঠিন হয়েছে সবার জন্য হয়েছে, ওই যে বাজে কোশ্চেনগুলো এসছে ক্রম নির্ণয় থেকে, ওটা সবার জন্যই এসছে। সুতরাং এটা তোমার একার জন্য আসবে না। পরীক্ষার হলে একটা জিনিস আমি বারে বারে বলি, এইটা মানে পরীক্ষার হলে গিয়ে দেখবে যে আমাদের একটা মানে মানে ছোটবেলা থেকে বৈশিষ্ট্য, পরীক্ষার হলের আগে গিয়ে আমরা বই খাতা উল্টিয়ে পাল্টিয়ে সব কিছু দেখে মনে হচ্ছে একদিনেই শেষ করে দেবো। মনে রাখবে ওইটা সবচেয়ে বেশি ক্ষতিকারক। ওই যে তুমি রিভিশন করছো, ওই সময় কিছু তুমি অ্যাডিশনাল ইনফরমেশন মাথায় নিতে পারবে না, ব্রেন তোমার ওইখানে কাজ করবে না, বরঞ্চ তোমাকে যেটা করবে সেই ব্রেনটাকে চঞ্চল করে দেবে, তোমার ইনফরমেশনগুলোকে গোলমাল করে দেবে। তো আমার মতে পরীক্ষার হলে পৌঁছানোর পরে কোনো রকম এই ঘাটাঘাটি বই নিয়ে পড়াশোনার দরকার নেই, অর্থাৎ যেদিন পরীক্ষা সেদিন বইয়ের কাছে না যাওয়াই ভালো। এইটা মনে রেখো, প্রি এক্সামিনেশন মানে পরীক্ষার পূর্বের এই প্রস্তুতিগুলো নিয়ে রেখো। ইন দ্য এক্সাম হলে কি কি হতে পারে, প্রথমত অযৌক্তিক প্রশ্ন, যেটা আমরা লাস্ট প্রশ্নকে ফেস করেছি, অযৌক্তিক প্রশ্ন হতে পারে, না হওয়ার সম্ভাবনা নেই, আবারও হতে পারে। তো অযৌক্তিক যদি প্রশ্ন আসে, ওই একই কথা, সবার জন্য অযৌক্তিক প্রশ্ন আসে, সেই প্রশ্ন সবাই পারবে না। তুমি ওইখানে সিক্স সেন্স কাজে লাগিয়ে যে উত্তর দেওয়ার দিয়ে চলে আসো, তোমাকে ওইগুলো ভাবতে হবে না। দ্বিতীয়ত কম্পিউটার প্রবলেম হতে পারে, আশা করি এবার কম্পিউটার প্রবলেম হবে না, কারণ কি এনটিএ ওই আগে যে প্রবলেমগুলো হচ্ছিল সেই সময় আসলে যে কোনো ইনস্টিটিউশনকে এনটিএ দিয়ে দিচ্ছিল পারমিট, যে তোমার কাছে ধরো 20টা কম্পিউটার আছে, তুমি 50টা বলে অ্যাপ্লাই করছো, এনটিএ তোমাকেও সেন্টার বানিয়ে দিচ্ছিল। কিন্তু এখন যেটা হয়েছে, এনটিএ বেছেই নিচ্ছে, বেছে ইনস্টিটিউশন, অর্থাৎ যাদের কম্পিউটার টেকনোলজিতে যারা ভালো, যে ইনস্টিটিউশনগুলো, তাদেরকেই পরীক্ষাগুলো দিয়েছে। আচ্ছা, ভাঙা অক্ষর আশা করি এবার আর হবে না। সেন্টার কেন্দ্রিক নানা সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলোকে, যেগুলো আসলে এই ব্যাপারগুলো যেটাই ঘটুক না কেন, এই ব্যাপারগুলো একটাও তোমার হাতে নেই। যেগুলো তোমার হাতে নেই সেগুলো নিয়ে অত বেশি মাথা ঘামানোর দরকার নেই। সমালোচনা করো, বিদ্রোহ করো পরীক্ষার হলে বাইরে বেরিয়ে, পরীক্ষার হলে কিন্তু তোমার কোনো বিদ্রোহের দরকার নেই, পরীক্ষার বাইরে, কারণ ওই সময় তুমি আর পাবে না খুঁজে, এইটুকু কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, এইবার দেখো বেশ কিছু জিনিস এইখানে মাথায় রাখো। সেইটা হচ্ছে, আমরা নেট পরীক্ষা দিচ্ছি, এটা কিন্তু কোনো একাডেমিক পরীক্ষা নয়, এটা কম্পিটিটিভ এক্সাম। এই কম্পিটিটিভ এক্সামে কিন্তু একটা সাইকোলজিক্যাল গেম খেলা হয়। এখানে কি কি জানা হয়, এক হচ্ছে তোমার সাবজেক্ট টেস্ট নেওয়া হয়, একটা হচ্ছে কনসেন্ট্রেশন টেস্টটা নেওয়া হয়, আর একটা হচ্ছে ব্রেন স্পিড। অর্থাৎ তুমি ধরো শুধু সাবজেক্টে সব জানো তাহলেই তুমি পাস করতে পারবে তা নয়, কিন্তু তার সঙ্গে তোমাকে তোমার কনসেন্ট্রেশনটা ঠিক আছে কিনা সেইটা দেখো। ব্রেইন স্পিড টেস্ট, অর্থাৎ দেখো ওই একই প্রশ্ন যদি তোমাকে বাড়িতে বসে করতে দেওয়া হয়, তুমি দেখবে যে সেই প্রশ্নটা তুমি ধরো পরীক্ষার হলে তুমি 50টা করেছো, বাড়িতে বসে করলে তুমি দেখবে 80টা করে ফেলেছো। অর্থাৎ এই যে ব্রেনের দ্রুততা কিন্তু ওখানে পরীক্ষা করা হয়। তোমার সাবজেক্ট টেস্ট সেই হিসাবে কনসেন্ট্রেশন, অর্থাৎ তুমি কনসেন্ট্রেট করতে পারছো কিনা, নানান সমস্যার মধ্যেও তুমি কনসেন্ট্রেট করতে পারছো কিনা, সেই টেস্টটা নেওয়া হয় কিন্তু। সুতরাং এইখানে মাথায় রাখবে, একাডেমিক মনোভাব এখানে কিন্তু নয়, এখানে হচ্ছে তোমার কম্পিটিটিভ মনোভাব, অর্থাৎ চাতুরিতা তোমাকে প্রয়োজন। এখানে তুমি শুধু গোগ্রাসে পড়েছো আর গুগড়ে দিচ্ছ এরকম নয়, কিন্তু চাতুরিতা এখানে প্রয়োজন। ওই জন্য দেখবে নানান রকমের কৌশলমূলক প্রশ্ন কিন্তু এখানে দেয়। আচ্ছা, কনফিডেন্স লেভেল তোমাকে সবসময় হাই রাখতে হবে, এতটাও হাই নয় যে এত হাই হয়ে গেল আমি কোশ্চেন মোটামুটি দেখেই উত্তর করে দিলাম, পুরোপুরি না। মানে অনেক সময় যে এখানে নিচের যেগুলো মানে অমুক জিনিসের মধ্যে নিচের কোনটা হবে না, হ্যাঁ, এই কোনটা হবে না কথাটাকে উজ্জ্ব করে দিয়ে আমরা হবে বলে টিক দিয়ে আসি। তো এরকম জায়গাগুলোকে ঠিক রাখতে হবে। কনফিডেন্স লেভেলটা হাই, কিন্তু একেবারে টপ মানে এত হাই রাখবে না যেখানে ওইগুলোতে অসুবিধা হয়, অর্থাৎ মডারেট কনফিডেন্স লেভেলটা রাখবে। যেমন প্রশ্ন তেমন স্ট্র্যাটেজি। তুমি পরীক্ষার আগে একটা জিনিস বোঝো, পরীক্ষার হলে ঢুকলে তো তুমি একটু মানে ভুলে যাবে যে তুমি কি পড়েছিলে, কি তোমার স্ট্র্যাটেজি, এই সমস্ত কিছু তুমি মনে করবে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ,
বেজ, এখানে যেরকম আসবে আমি সেরকম উত্তর দেবো, এইটা মাথায় রাখবে। আমি কি পড়ে এসেছি একদম কিন্তু মাথায় রাখবে না। তো সেই ক্ষেত্রে তুমি যেমন প্রশ্ন তেমন স্ট্র্যাটেজি কিন্তু এই জায়গাটা মেনটেন করবে। হবে না মনোভাব, দেখবে একটা প্রশ্ন করতে গিয়ে আমাদের সমস্যাটা কি হয়, যে ধরো কোনো একটা প্রশ্ন তুমি সলভ করতে বসছো, ঠিক আছে, এই প্রশ্নটা ধরো আমি স্বাভাবিকভাবে দেখবে জেনারেল পেপার এন্ড ম্যাথের ক্ষেত্রে হতে পারে যে বোধহয় নাও হতে পারে। আমরা আমাদের সেন্স অর্গানগুলো এমনভাবে কাজ করে যে আমরা যেটাকে না এই দীর্ঘক্ষণ এরকমভাবে ভাবি, আমাদের কিন্তু সেই কাজটাই হয়ে যায়। যখন ভাবি হবে না, আলটিমেটলি হয় না। হয়তো ওই অঙ্কটা হয়ে যেত, ওই হবে না না ভাবার জন্য ছোট্ট এমন মিস্টেক করে ফেলি যার জন্য অঙ্কটা কিন্তু হয় না। সুতরাং যে প্রশ্নটা তুমি করছো 100% দিয়ে হবে না এরকম ব্যাপারটা, হতেও পারে না হতে পারে, কোনো ব্যাপার নেই, তুমি এই হবে না মনোভাব নিয়ে করবে না, ঠিক আছে। এইটা যেন মধ্যে থেকে কম সময় পড়ে পাস করে কিন্তু বেশি সময় পড়েও ফেল করে। দেখবে যে অনেক সময় আমি প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, কম সময় পড়ে পাস করছে কিন্তু বেশি সময়, আসলে কম সময় পড়ে যে যাচ্ছে সে জানে আমি নাও পেতে পারি, সে কনফিডেন্স লেভেলটা তার মানে ও ওরকম এত কিছু চিন্তা নেয়নি মাথায়, ঠিক আছে, যার জন্য কিন্তু ও সুন্দরভাবে উত্তর করে আসে। আমরা বলে থাকি যে ও আন্দাজে দিয়ে পেয়ে গেছে, ও আন্দাজে তুমিও তো দিতে পারতে, তুমি কি পেয়েছো? তুমি পাওনি। সুতরাং খেয়াল রাখবে, কম সময় পড়েও পাস করছে, বেশি সময় পড়েও ফেল করছে, মানে সব ক্ষেত্রে এটা হচ্ছে তার মানে বেশি পড়া খারাপ এটা নয়, কিন্তু ব্যাপারটা আমি বলতে চাইছি যে যারা কম পড়ে পাস করছে তাদের অধিকাংশ দেখবে ফ্রি মুডে যাচ্ছে, তারা কোনো প্রেশার নিচ্ছে না, এই প্রেশারটাকেই আমি আসলে হাঁটাতে চাইছি। আচ্ছা, সময়ের মধ্যে শেষ করা একটা বিশেষ বিষয়, যে সময়ের মধ্যে তোমাকে শেষ করতে হবে, তার কারণ হচ্ছে সময়ের মধ্যে প্রত্যেকটা উত্তর তোমাকে কিন্তু করে আসতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। মনে রাখবে সব প্রশ্নে তোমাকে অনেক বেশি সময় দিতে হবে না, কিছু প্রশ্ন আসবে একবারে সেকেন্ডের মাথায় তুমি উত্তর দিয়ে বেরিয়ে যেতে পারবে, কিছু প্রশ্ন আসবে সেক্ষেত্রে তোমাকে একটু বেশি সময় দিতে হবে, তবে সেই বেশি সময়টা কিন্তু 2-3 মিনিটের বেশি যেন না চলে যায়, সেক্ষেত্রে মুশকিল, সেই ক্ষেত্রে তুমি বাদ দিয়ে বেরিয়ে যাও, সেটাও কিন্তু মঙ্গল। আচ্ছা, প্রশ্ন ছেড়ে কোনোভাবে প্রশ্ন ছেড়ে আসা যাবে না, যেহেতু নেগেটিভ মার্কিং নেই আমরা প্রশ্ন ছেড়ে আসবো না। টার্গেট সব পারা নয়, কিন্তু প্রশ্ন ছেড়ে না আসা আর সব প্রশ্ন পারা এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি বলছি যে প্রশ্ন ছেড়ে আসবে না, যে কোনো সব প্রশ্নের উত্তর তুমি করে আসবে, কিন্তু আমার কিন্তু নেট পাস করতে গেলে সব প্রশ্নের প্রয়োজন হয় না। সাপোজ ধরে নাও কোনো একটা বাজে প্রশ্ন, যার পেছনের বারের প্রশ্নটাই আমি দেখিয়েছিলাম, আগে আলোচনাটা তোমরা যদি না দেখো দেখে নেবে, যে ওখানে আমি দেখিয়েছিলাম যে অলমোস্ট 17টা প্রশ্ন এসেছিল যেগুলো খুব মানে অবাস্তব প্রশ্ন বা খুব বাজে লেভেলের প্রশ্ন। এখন এই 17টা প্রশ্ন বাদ দিয়েও বাকিটা অনেকগুলো প্রশ্ন তোমার কাছে, 83টা প্রশ্ন তোমার কাছে ছিল যেগুলো তুমি উত্তর করতে পারতো, কিন্তু সকলের প্রশ্ন সকলের মানে ওই আন্দোলন বলো বিব্রত বলো সবাই 17টাতে গিয়ে আটকে গেছে, কিন্তু 17টার বাইরেও কিন্তু অনেকগুলো প্রশ্ন ছিল। সুতরাং তোমাকে টার্গেট রাখতে হবে, আমি সব পারবো এরকম ব্যাপার নয়, কিছু জিনিস আমি পারবো না, এটা স্বাভাবিক, এই স্বাভাবিকতাটাকে মেনে নেবে, মেনে নিয়েই তুমি এগোবে। আচ্ছা, উত্তর করার পর সেই প্রশ্ন নিয়ে আর ভাববে না। কিরকম হয়, আমরা ধরো একটা উত্তর করে বেরিয়ে গেছি, আর একটা প্রশ্ন করছি, আর একটা প্রশ্ন করতে করতে আমাদের মাথায় চলে আসে আচ্ছা পেছনের প্রশ্নটা আমি ঠিক করেছি তো, এর ফলে হয় কি ওইটা তো গেছি, এইটাও যাবে। সুতরাং যেটা তুমি একবার উত্তর করে দিয়েছো ব্যাস সেটা খতম, সেটা শেষ, সেটা নিয়ে আর ভাবার দরকার নেই। যদি মনে হয় ওইটা তুমি পরে দেখবে, নেটের তো অপশন থাকেই, তুমি সেখানে ক্লিক করে রাখবে, সেভ মানে পরবর্তীকালে দেখার জন্য যে অপশনটা থাকে সেটা তুমি করে রাখবে, দরকার লাস্টে তুমি সময় পেলে দেখবে। জানা প্রশ্নের উত্তর যেন ভুল না হয় এটাকে খেয়াল রাখবে, কোনটা আগে কোনটা পরে এইটার দরকার নেই, একেবারে শুরু থেকে প্রশ্ন পেয়ে শুরু থেকে করা শুরু করে দাও। সহজ ইউনিটগুলোর থেকে সতর্ক থাকা, বিশেষ করে সহজ যেগুলো নাটক বা যেগুলো মানে প্রত্যেকটা সাবজেক্টের কিছু সহজ ইউনিট হয়, সেই ইউনিটগুলোতে বিশেষভাবে সতর্ক থাকতে হয়। কেন, ওই জায়গা থেকে একটু মানে এমন তোমার দেখে মনে হয় প্রশ্নটা ইজি, কিন্তু কিছু একটা হয়তো সূক্ষ্ম জিনিস ঢোকানো রয়েছে, সেই জায়গাটা থেকে একটু সতর্ক থাকা, অতিরিক্ত পাণ্ডিত্য না ফলানোই ভালো। আমরা অনেক সময় হয় কি এত সহজ কি আসতে পারে, এত কঠিন কি হতে পারে, এরকম ভাবে ভাবনা চিন্তা করি, ভাবনা চিন্তার কোনো দরকার নেই, যেমন এসেছে বলেছি না, প্রি ডিটারমাইন্ড কোনো কিছু সেট করার দরকার নেই, আমি আমার স্ট্র্যাটেজি এই আমি এই পড়েছি না ইত্যাদি কোনো কিছু সেট করা, তোমার প্রশ্নটা পড়ো সেইখানে তুমি ডিসিশন নাও, এটা সহজ না কঠিন ইত্যাদির দরকার নেই, তাড়াহুড়ো করার দরকার নেই। মনোসংযোগ করা, পাশের দিকে নজর না দিয়ে আমরা অধিকাংশ এদিকে সেদিকে তাকাই, প্রথম দিকে কিছুটা সময় নষ্ট করে ফেলি, একদম এগুলো দরকার নেই, একেবারে মনোসংযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি চালিয়ে যাও। অনুমান ভিত্তিক প্রশ্নগুলোর দিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, এই ব্যাপারগুলোকে কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, আফটার দ্য এক্সাম এটা খুব গুরুত্বপূর্ণ, আমি বারেবারেই বলি, তুমি নেট পরীক্ষা দিয়ে এসছো, তুমি যত ভালোই দাও এটা তুমি 100% বলতে পারো না যে তুমি নেট পাস করে যাবে, কারণ এটা কাট অফ নির্ভর, এটা কিন্তু পাস মার্কস নির্ভর নয়। সেই ক্ষেত্রে তোমাকে পরীক্ষার পরে কিন্তু এই কাজগুলো অবশ্যই করা, এটা আমি বহু আগে থেকে বলে আসছি যে এই পরীক্ষাটা ধরো যে পরীক্ষাটা তুমি দিয়েছো সেই পরীক্ষাকে কেন্দ্র করে তোমার অভিজ্ঞতাটাকে তুমি লেখো, যে তোমার এই পরীক্ষাটাকে কেন্দ্র করে কি অভিজ্ঞতা হচ্ছে, সেই পরীক্ষাটাকে লিপিবদ্ধ করলে তোমার পরবর্তী জার্নিটা করতে সুবিধা হবে। কয়েকটা
একটা দিনের ছুটি মানে রিফ্রেশ, নিজেকে রিফ্রেশমেন্টের মধ্যে দিয়ে নিয়ে আসো, রিফ্রেশ করে তুমি আবার পড়াশোনা শুরু করো। প্রশ্ন সহজ না কঠিন মনে হলো, এইবার তুমি ডিসাইড করো যে তোমার কাছে প্রশ্ন সহজ না কঠিন মনে হয়েছে। যদি সহজ মনে হয় কোন জায়গাগুলো থেকে সহজ মনে হয়েছে বা কেন সহজ মনে হয়েছে, যদি কঠিন মনে হয় তাহলে কেন কঠিন মনে হলো। অফিসিয়াল উত্তরপত্র পেলে প্রতিটি প্রশ্নকে বিশ্লেষণ করে দেখবে। আমরা দেখবে পরীক্ষার পরে অত্যাধিক উদ্গ্রীব হয়ে উঠি যে আমারটা ঠিক হলো কিনা বেঠিক হলো কিনা, যার জন্য কিন্তু অনেক সময় দেখি আমরা ভুল অ্যান্সার কি দিয়েও মিলিয়ে টিলিয়ে নানান রকম মানে ঝামেলায় জড়িয়ে যায়। এগুলো দরকার আমার মতে নেই, ঠিক আছে। তুমি দেখো একটা অফিসিয়াল উত্তর কিন্তু বের হবে বা তুমিও জানবে, তুমিও দরকার ঘুটে ঘুটে দেখো না যে কোন প্রশ্ন কোথা থেকে আসছে। তো অফিসিয়াল উত্তর কি পরে যখন অফিসিয়াল উত্তর কি দিচ্ছে তখন তুমি মেলাও যে তুমি কোথায় ভুল করলে, কেন ভুল করলে সেই জায়গাটা। তোমার যদি না পড়া থাকে অন্য ব্যাপার, যদি পড়া প্রশ্ন তুমি ভুল করে আসো তাহলে কেন সেইগুলোকে মার্কিং করো যে আমি এই কারণে ভুল করছি। এইগুলো খুব গুরুত্বপূর্ণ। অনুমান ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো যেগুলো তুমি অনুমান করে উত্তরগুলো দিয়েছিলে সেইগুলো তোমার সঠিক হচ্ছে কিনা এই বিষয়গুলোকে খেয়াল রাখো। এই সমগ্র বিষয়গুলোকে খেয়াল রেখে পরীক্ষাটা দিলে কিন্তু তবেই সুন্দর হবে। আমি এই বলছি যে খেয়াল রেখে আসলে তুমি মানে সবচেয়ে সোজা বিষয় যেটা মানে মোদ্দা কথা দাঁড়ায় যেটা, সেটা হচ্ছে অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নেই, কোনো প্রি ডিটারমাইন্ড মনোভাব সৃষ্টি করার দরকার নেই। পরীক্ষার হলে রিল্যাক্স মোডে যাও, যেমন প্রশ্ন আসছে পড়ো, সেখানে পড়ে যেটা উত্তর মনে হচ্ছে সেটা দিয়ে চলে আসো। এটা হচ্ছে সহজ পদ্ধতি গেল। এইভাবে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দিতে পারছো কিনা তার জন্য তোমাদের জন্য আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি যাতে তোমরা এটা করতে পারো। ফাইনাল মক টেস্ট এটা হচ্ছে জেনারেল পেপার প্লাস বেঙ্গলি লিটারেচার, এইটা হচ্ছে ফাইনাল মক টেস্ট শুধু জেনারেল পেপারকে, আর জেনারেল পেপার এডুকেশন যার যেটা রয়েছে, যার বেঙ্গলি সাবজেক্ট সে জেনারেল পেপার প্লাস বেঙ্গলি, যেখানে 1300টা কোশ্চেন একেবারে এনটি এর ধাঁচে। কোথায় পরীক্ষাটা হবে দেখো, বায়ো অ্যাপের মধ্যে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। বায়ো অ্যাপের মধ্যে যার যেখানে রয়েছে সে সেইখানে পরীক্ষাটা দেবে, ঠিক আছে। এই 3টে পরীক্ষা শুরু হয়ে যাবে, ধরো কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে, তুমি 22 তারিখ বা 21 তারিখ, আমি টাইম সমস্ত কিছু এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো, তোমাদের কাছে পৌঁছে যাবে, সেটা তোমরা পেয়ে যাবে। দেখো এই জিনিসগুলোকে একটু দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে কোথায় পাবে। আমাদের বায়ো অ্যাপটা ইনস্টল করার পরে একেবারে শুরুতে দেখবে এটা জেনারেল পেপার রয়েছে, এগুলো ফ্রি কোর্সের মধ্যেই রয়েছে। এটা দেখো বাংলা সাহিত্য রয়েছে, এটা এডুকেশন রয়েছে। এগুলো ওপেন করলেই দেখবে যে এই যেমন জেনারেল পেপার ওপেন করলে ফাইনাল মক টেস্ট ফর অল, এই 3টের প্রত্যেকটা খুললে দেখবে লাস্টের দিকে এই ফাইনাল মক টেস্ট ফর অল এই ব্যাপারটা রয়েছে। ওইখানে গিয়ে দেখবে এই পরীক্ষাটা রয়েছে সেইখানে। আচ্ছা, এই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ইনস্ট্রাকশন বা কোনো কিছু যদি হয়, রেজাল্ট আউট, এই সমস্ত বিষয়গুলো এই তোমরা যে দেখবে অনেকেই আছো, হয় এই গ্রুপটায় আছো, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা 1 মান্থ ফ্রি ম্যারাথন ক্লাস ইত্যাদি এইটা রয়েছে। আমি ডেসক্রিপশনে, যারা নেই ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, তারা জয়েন করে নিও। অথবা টেলিগ্রাম গ্রুপ, যে কোনো গ্রুপে থাকলেই হবে, কোনো অসুবিধা নেই। এটা জেনারেল পেপারের জন্য, এটা বাংলার জন্য, এটা এডুকেশনের জন্য। আমি প্রত্যেকটা লিঙ্ক নিচে দিয়ে দেবো, ঠিক আছে। চলো পরীক্ষাটা দাও। কি পরীক্ষা দিয়ে অবশ্যই রেজাল্টগুলো এই যে কোনো একটা গ্রুপে বা কোন গ্রুপে শেয়ার করবে সেটাও আমি জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। পরীক্ষাটা দেওয়ার পরে দেখো যে তুমি পুরো প্রপার পদ্ধতি মেনে পরীক্ষাটা দিতে পারছো কিনা বা কি অসুবিধা। আমি সতর্ক করে দিচ্ছি, এই পরীক্ষাটা একদমই কিন্তু তোমাকে বিচার করবে না তুমি এই নেট পরীক্ষা পাশ করবে কিনা। সুতরাং এইটা তুমি যদি নাও পারো, একেবারে কম পেলেও কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই। আবার তুমি অনেক বেশি পেয়ে গেছো তাতেও তোমার উৎফুল্ল হওয়ার কোনো দরকার নেই। এইটা জাস্ট পরীক্ষাটা এই কারণে নেওয়া, নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে তোমরা শেষ করতে পারো, বা কেমনভাবে 100-150টা কোশ্চেন সময়ের মধ্যে শেষ করা যায় সুন্দরভাবে, সেই অভিজ্ঞতাটা দেওয়ার জন্যই কিন্তু এই পরীক্ষাটা নেওয়া, অন্য কোনো এর উদ্দেশ্য নেই। সুতরাং এইটা মানে মাথায় রেখে উৎফুল্ল হওয়ারও দরকার নেই, বা তুমি একেবারে ডিমোটিভেট হয়ে যাওয়ারও দরকার নেই। চলো দেখা হচ্ছে পরের ভিডিও।